হস্তিনগর নামের একটা গ্রাম ছিল। ওখানে কমলেশ একটা ফ্যাক্টরির মিলে কাজ করত। তার স্ত্রী বিভা লোকের বাড়িতে গিয়ে কাজ করে একটু পয়সা রোজগার করত আর নিজের বাচ্চাদেরকে স্কুলে ভালো শিক্ষা দেওয়ার পুরো চেষ্টা করত। কমলেশের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে বড় হয়ে ও নিজেই ব্যবসা করবে, কিন্তু ব্যবসা করার জন্য তার কাছে পয়সাই ছিল না। যখনই কিছু টাকা কমলেশ জমা করত, কমলেশ ওই টাকাগুলো দিয়ে মদ খেয়ে নিত। কমলেশের এই মদের অভ্যাসের কারণে তার স্ত্রী আর বাচ্চারা সবাই খুব দুঃখিত ছিল। কমলেশ মিলে কাজ করে যত টাকাই রোজগার করত, সমস্ত টাকা দিয়ে ও মদ খেয়ে নিত। একদিন, তোমাকে তোমার এই নেশার অভ্যাস ছাড়তে হবে। এখন বাচ্চারা বড় হয়ে গেছে, এই কারণে বাচ্চারা খুব দুঃখিত থাকে। নেশা নেশা তো আমি গত এক সপ্তাহ ধরেই করিনি। আমিও তো এটাই চাই, আমার ছেলেটা বড় হয়ে অনেক বড় একটা মাপের মানুষ হয়। যেভাবে নেশা ছেড়ে দিয়েছো, সেইভাবে কোনো একটা ভালো কাজও খুঁজে নাও না। আমি কাপড়ের মিলে চাকরি করে মানুষের সাথে খুব ভালো সম্পর্ক স্থাপন করেছি। আমি যে কোনো ব্যবসায় শুরু করি না কেন, সেটা আমার ব্যবহারের কারণেই চলবে। কিন্তু তুমি এরকম করবে কি যাতে আমাদের ব্যবসা চলবে? তার আগে তুমি যদি আবার নেশা শুরু করে দাও, তাই আমি চাই আমার তান্ত্রিক মেশোর সাথে তুমি একবার দেখা করো। বিভা নিজের বরকে নিয়ে যায় নিজের মেশো তান্ত্রিকের কাছে, যাতে কমলেশ আবার নেশা না করতে পারে। কমলেশ নিজের বাচ্চার পড়াশোনা আর পরিবারের ভবিষ্যতের জন্য বিভার কথায় রাজি হয়ে যায়। মেশো মশাই, ইনি হলেন আমার স্বামী। এনার কথাই আমি আপনাকে বলেছিলাম, ওনাকেই নেশা মুক্ত করতে হবে। ওম হ্রং ক্লিং বাগড়বল 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 বাগড়বল। আমার বেটা, আমি তোমার সমস্ত অসুবিধার কারণ জানি। তোমাকে আমি পুরোপুরি সুস্থ করে দেব। কিন্তু আমি গত কয়েক সপ্তাহ ধরে কোনো রকম নেশা করছি না। আমাকে এখান থেকে যেতে দিন। আমি আর কোনোদিনও নেশা করব না। আমি আগে থেকেই আমার পরিবারের ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করে রেখেছি। আমি তোমাকে কোনো কিছুই করছি না, তোমার ভালোর জন্যই বলছি। নাশা আর নাশের মধ্যে শুধুমাত্র মাত্রার পার্থক্য রয়েছে। নেশা করতে শুরু করলে একদম সব শেষ হয়ে যাবে। তুমি এমনিতে কোন জিনিসের ব্যবসা করার কথা ভাবছো? আমি ধোসার ব্যবসা করার কথা ভাবছি। আমি ধোসা খুব ভালো বানাতে পারি, আর আমি একটা গাড়ি নিয়ে ধোসা বিক্রি করব। ইনি সত্যি বলছেন মেশো, ইনি সত্যি ডোসা খুব ভালো বানাতে পারেন। আর গত কিছু সপ্তাহ ধরে উনি নেশাও করছেন না। আপনি শুধু আমাদের পয়সা দিয়ে সাহায্য করুন। আমি ডোসা বানিয়ে ওনার সাহায্য করব আর ওনার সাথেই ব্যবসা করব। তান্ত্রিক ওদেরকে কিছু টাকা দিয়ে দেয়, আর দ্বিতীয় দিনই ওই টাকাগুলো দিয়ে ওরা ডোসার একটা স্টল খুলে দেয়। কিন্তু যেরকম কমলেশ আর বিভা ভেবেছিল সেরকমটা হয় না। কমলেশের ডোসার দোকান মোটেই চলল না। মেশোর দেওয়া টাকা তো ব্যাস শেষই হতে চলেছে। বেশি সময় নেই আমাদের কাছে, নয়তো তোমাকে আবার মিলে গিয়ে কাপড়ের ব্যবসাই করতে হবে। ভগবান, আমি চেষ্টা তো করছি, কোনো প্রচেষ্টার বাকি রাখিনি। জানি না কিন্তু আমাদের ব্যবসা কেন চলছে না। আমরা দুজনই নিশ্চয়ই কোনো একটা ভুল করছি। আমরা আরো একদিন ডোসার দোকান লাগিয়ে দেখি। যদি ব্যবসা হয় তাহলে আমরা কাজ চালিয়ে যাব, নয়তো আমরা মেশোকে গিয়ে উপায় চেয়ে নেব। যেরকমটা তুমি বলবে ভাগ্যবান। তুমি আর তোমার মেশোমশাই তান্ত্রিক কম, বাঁদর আর বাঁদরওয়ালার খেলা দেখাতে পারো ভালো। বাঁদর আর বাঁদরওয়ালার খেলা যেন বেশি দেখাচ্ছ। বিভার কথা শুনে কমলেশ দ্বিতীয় দিনের জন্য তৈয়ারি শুরু করে দেয়। দ্বিতীয় দিন যখন কমলেশ আর বিভা দোকান খোলে, তখন ওদের দোকানে ভিড়ই ভিড় ছিল। আর এটা দেখে ওরা দুজন খুব খুশি হয়। গতকালের তুলনায় তো আজকে অনেক ভালো বিক্রি হচ্ছে। ব্যাস ভগবান করুক যেন আমাদের দিনগুলো এভাবেই কাটে আর আমরা উন্নতি করি, আর আমাদের উন্নতি হয়। এই টাকাগুলো দিয়ে তুমি নেশা করতে শুরু করো না যেন। আমাদেরকে এই টাকাগুলো পেশো মানে ওই তান্ত্রিককে ফেরত দিতে হবে। কমলেশ বিভার কথা না শুনে ওই টাকাগুলো থেকে কিছু টাকা বের করে নেয় আর রাত্রিবেলা চুরি চুপি মদ খেয়ে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন কমলেশ আর বিভা আবার স্টল খোলে, তখন ওখানে গ্রাহক আসে না। গ্রাহক না, বরং ওখানে একটা লোকও ছিল না।
ওদেরকে ছাড়া অন্য ডোসার দোকানে অনেক ভিড় ছিল। এই লোকেদের আবার হলোটা কি? গতকালের গ্রাহকদের দেখে আজকে বেশি পরিমাণ ধোসা বানাবো বলে জিনিস নিয়ে এসেছি, আর আজকে যদি লোক না আসে তাহলে আমি এই জিনিসগুলো কি করব? বাকি সব দোকানে এত ভিড় লেগে রয়েছে আর আমরা এখানে মাছি মেরে চলেছি। নিশ্চয়ই আমরা কোনো ভুল করেছি। এই জিনিসটা আমাদেরকে মেশোকে গিয়ে বলতে হবে। ওখানে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা বন্ধ করে দেব। প্রথমে তো কমলেশ বিভার কথা মানল না, কিন্তু জেদ করার কারণে বিভা কমলেশকে নিজের মেশো মানে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তান্ত্রিকের কাছে যাওয়া মাত্রই কমলেশ বুঝে যায় যে ওখানে কিছু একটা হতে চলেছে। ওম হিং ক্লিং ওং হিম ক্লিং ওং, বল বাগড় বল, আমি সব কিছু জানি। তোমরা এখানে কেন এসেছো? বিভা, তুমি নিজের দুশ্চিন্তা নিজের সাথে নিয়ে এসেছো। আমি দুঃখ সাথে নিয়ে এসেছি? আমি কিছু বুঝতে পারলাম না। তান্ত্রিকের কথা শুনে কমলেশ মুখ লুকোতে শুরু করে দেয়। বাগড় বল, আমাকে কিচ্ছু লুকাবে না, আর স্বয়ং নিজের সামনে এসে নিজের ভুলটা স্বীকার করো, আর না হলে তুমি এইভাবেই মুখ লুকিয়ে ঘুরে বেড়াবে। এখন নিজেই এগিয়ে এসো আর নিজের ভুল স্বীকার করে নাও। উনি এরকম কি করেছেন আপনি আমাকে বলুন, এনাকে তো আমি দেখে নেব, আমি ওনাকে ছাড়বো না। যদি তুমি আগেই ভালো করে মন দিয়ে শুনতে তাহলে আজকে এই প্রশ্ন উঠতোই না। আমি তো এরকমটা কোনো কিছুই করিনি, আমার তো কোথাও কোনো রকমের কোনো ভুল হয়নি। বাগড় বল, বাগড় বল, আমি এর আগেই বলেছিলাম যে, আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম যে নেশা করা ছেড়ে দাও, কিন্তু তুমি সেটা শোনোনি। তুমি যেই দিনই নেশা করেছো, মদকে স্পর্শ করেছো, সেই দিন তোমার দোকান কিন্তু আর চলেনি। কমলেশের কথা জেনে যাওয়ার পর ও নিজেই সামনে এসে বলতে শুরু করে, মেসোমশাই, আমাকে ক্ষমা করে দিন, আমি আর এরকম ভুলটা কখনো করব না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, না জেনে এরকম ভুলটা করে ফেলেছি। কিন্তু তুমি এরকম কি করেছো? বিভা আর তান্ত্রিকের ভয়ে কমলেশ ওনাকে সমস্ত সত্যি কথা বলে দেয়। আমি প্রতিদিন রাতে ঘর থেকে পয়সা চুরি করে মদের নেশা করতাম, আর যেদিন আমার ব্যবসা ভালো চলেছিল সেই দিনও আমি নেশা করেছিলাম পয়সা চুরি করে। আমাকে ক্ষমা করে দিন, আমি এরকমটা দ্বিতীয়বার কখনো করব না। কমলেশের ক্ষমা চাওয়ার পরই তান্ত্রিক বললেন, বাগড় বল, ক্ষমা তোমাকে একটা শর্তের ওপরই করা যাবে। যদি ভবিষ্যতে তুমি তোমার ব্যবসা খুব ভালো এবং আর সততার সঙ্গে করো, তাহলে তোমার সমস্ত মনোকামনা তখন পূর্ণ হবে। আমি সমস্ত শর্ত মানতে রাজি আছি, আর আমি ভবিষ্যতেও প্রচুর পরিশ্রম করব। আর হেই নাও আমার তরফ থেকে ম্যাগি, আর ভবিষ্যতে তুমি ধোসা নয় ম্যাগি বানিয়ে বিক্রি করবে। তোমার স্ত্রী ম্যাগিও কিন্তু খুব ভালো বানায়, আর তুমি ধোসা, যেন তোমরা দুজনে মিলেমিশে ম্যাগি ধোসা বিক্রি করো। তোমরা দিনে 2 গুণ আর রাতে 6 গুণ উন্নতি করবে। বাগড় বল। বিভা ওই ম্যাগি তান্ত্রিকের কাছ থেকে নিয়ে নেয়, আর পরের দিনই বিভা আর কমলেশ ম্যাগি ডোসা বানানো শুরু করে দেয়। সেই দিন থেকে ম্যাগি ডোসার নামে কমলেশের দোকান চলতে শুরু করে। কমলেশ আর বিভার ম্যাগি ডোসা প্রসিদ্ধ হয়, আর ওরা এত টাকা রোজগার করে যে ওরা কিছুদিনের মধ্যেই 3টে আরো দোকান খুলে দেয়, আর কিছু লোকেদেরকে কাজেও রেখে নেয়। কমলেশ নেশা করাও ছেড়ে দেয়, আর দুজনই খুশি খুশি থাকতে শুরু করে। শ্যাম আর রিমা স্বামী স্ত্রী ছিল। ওরা দুজন বাচ্চাদের সাথে মানালিতে থাকতো। দিনে শ্যাম আর রিমা ম্যাগি বিক্রি করত, আর বিকেলে ওরা দুজন মোমো বিক্রি করত। মোমোর ব্যবসাটা বেশ ভালোই চলত। যারা যারা মানালিতে ঘুরতে যেত তারা শ্যামের মোমো অবশ্যই খেত, আর বেশি বেশি করে খেত তারা। আসলে শ্যামের মোমো সবারই ভালো লাগতো, কিন্তু রিমার তৈরি করা ম্যাগি কেউ খেতে চাইতো না। আর এই নিয়ে শ্যাম আর রিমার মধ্যে মন কষাকষি শুরু হয়। এই যে গিন্নি, আজকে কি রান্না করেছো খাবারে? এমনিতেই অনেকদিন হয়ে গেছে তোমার হাতের ম্যাগি খাইনি। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। মজার করো আমাকে নিয়ে আর কি, আমি তো এরকমই আর কি।
বাইরের লোকেদের আমার ম্যাগি পছন্দ হচ্ছে না, আর তারপর তুমি বলেই চলেছো। রিমা রাগ করে রান্নাঘরে চলে যায়। একদিন শ্যামের দোকানে একটা লোক আসে আর বলে, এই যে দাদা, আপনার দোকানের মোমো দারুণ খেতে, আর এরকম মোমো তো শুধু মানালিতে নয়, পুরো দুনিয়ায় কোথাও পাওয়া যাবে না। আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে যে আমি আপনার হাতে একটা চুমু খেয়ে নিই। প্রশংসা শুনেছি কতদিন হয়ে গেছো, জানেন দাদা, এই কথা শুনতে শুনতে আমি তো একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। নতুন কিছু বলুন। ব্যাস নিজের খেয়াল রাখবেন, আপনার সফলতা যেন চরম উচ্চতায় যেন পৌঁছে না যায়। আমি তো সফলই, সেই জন্য একটু অহংকারও আছে। লোকটা এই কথা বলে ওখান থেকে চলে যায়। শ্যামের সফলতা দেখে আরও অনেকজন ওখানে মোমোর দোকান খুলে ফেলে আর বিক্রি করতে শুরু করে। মনে হচ্ছে আমাদের ব্যবসায় কারো নজর লেগেছে। আমি তোমাকে বলেছিলাম না, বেশি সবাইকে বলো না। দেখলে আমাদের ব্যবসা দেখেই কত লোকে মোমোর দোকান খুলে দিয়েছে। আরে তুমি এই নিয়ে বেশি ভেবো না। আরে লোকে ব্যবসা নয়, ব্যবহার দেখে কেনা বেচা করে। আর সেই সব লোকেরাই ব্যবসা আর ব্যবহার করে আমাদের থেকে এগিয়ে যাবে, আর আমরা কিচ্ছু করতে পারবো না। একটা না একটা উপায় আমাদেরকে বের করতেই হবে, না হলে তোমার কথা যে সত্যি হয়ে যাবে। শ্যাম রিমার কথায় কোনো গুরুত্ব দেয় না। কয়েকদিন পরে ওদের ব্যবসা একেবারেই বসে যায়। শ্যাম এই ব্যাপারে খুবই চিন্তিত হয়ে পড়ে। একদিন বাজার থেকে শ্যাম ব্যবসার জিনিসপত্র কিনতে গেছিল, তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ওর খুব আঘাত লাগে। আর আঘাত গুরুতর হওয়ার কারণে ডাক্তার বলেছেন যে শ্যাম যেন 3 মাস পর্যন্ত রেস্ট নেয়। এখন আপনাকে একটু বেশি খেয়াল রাখতে হবে ওনাকে বলুন আগের মতো আর কাজ করতে পারবেন না, উনি একটু আরাম করেন যেন। শ্যাম কাজ না করতে পারার কারণে খুব কষ্ট পায় আর সংসারের দুর্গতি দেখে রিমাকে বলে ওঠে, আমাদের জীবনে এটা কি এমন সময় এলো বলো তো? আমি তোমাকে সাহায্য করতে পারছি না, তুমি একা এসব কি করে সামলাবে? এই সময় পরিবারে আমি সাহায্য করতে পারছি না বলে আমার খুব খারাপ লাগছে। তুমি বাড়ির চিন্তা করো না, আমি বাচ্চাদের ছুটি কাটাতে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কিছুদিন আমি তোমার খেয়াল রেখে ঘর চালিয়ে নেব। কি ভালো হতো যদি আমি তোমাকে সাহায্য করতে পারতাম। রিমা নিজের ব্যবসা আবার শুরু করে দেয়। শ্যামের সাহায্য না পাওয়ার কারণে ও শুধু ম্যাগি বানিয়ে বিক্রি করতে পারত, আর ব্যবসা মোটামুটি ভালোই চলত। একদিন সকালে রিমা নিজের দোকান খুলেছিল, তখনই একজন গরিব বয়স্ক একজন ভদ্রলোক ভিক্ষা চাইতে রিমার দোকানে চলে আসে। আর সেই গরিব বুড়োটা রিমাকে দোকানে দেখে শ্যামকে খুঁজতে শুরু করে। মা, এখানে তো একটা ভালো মোমোওয়ালা দাঁড়িয়ে থাকতো, ওই লোকটা কোথায় গেল? অনেক দিন হয়ে গেছে ওই লোকটা আমাকে মোমো খাওয়ায়নি। হ্যাঁ, ও আমার স্বামী। ওর কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই আমরা এখন শুধুমাত্র ম্যাগি বেচি। আমি আপনাকে ম্যাগি খাওয়াচ্ছি, আপনি এটাই খান। রিমা ওই গরিব বুড়োটাকে ম্যাগি খেতে দেয়। ম্যাগিটা খেয়েই বুড়োটা বলে ওঠে, দারুণ খেতে, এমন সুস্বাদু ম্যাগি আমি এর আগে কখনো খাইনি। তোমাদের 2 স্বামী স্ত্রীর হাতে না একেবারে জাদু আছে। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক মা। গরিব বুড়োর কথা শুনে রিমার খুব ভালো লাগে আর ও ম্যাগির টাকা চায়। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ম্যাগির টাকাটা দিন। পয়সা? কোন পয়সা? আমি কখনো তোমার স্বামীকে পয়সা দিইনি। আমি যখনই আসতাম ও আমাকে ফ্রিতেই মোমো খাওয়াতো। সকাল সকাল এসে দিনের শুরুটাই এরকম করে দিল এ। আজকে দিনটাই তো পুরো খারাপ হয়ে গেল। গরিব বুড়োটা ওখান থেকে যেই চলে যাচ্ছিল তখনই ও দাঁড়িয়ে পড়ে আর বলে ওঠে, আমি প্রায়ই তোমার স্বামীর হাতের মোমো খেয়ে ওকে একটা জাদুর তাবিজ দিয়ে যেতাম, আর সেটা দিয়েই তো ওর মোমোর ব্যবসা খুব ভালো চলতো। আমি সেই তাবিজই তোমাকে এখন দেব। গরিব বুড়োটা নিজের ঝোলা থেকে একটা তাবিজ বের করে। এই তাবিজটা তুমি তোমার দোকানে বেঁধে রেখো আর নিজের ব্যবসা চালাও। কিরকম তাবিজ? কই, উনি তো কখনো আমাকে এই ব্যাপারে কোনো কিছু বলেননি। এই নাও মা, আর এবার থেকে ম্যাগি আর মোমো একসাথে মিশিয়ে বানাতে শুরু করে দিও। তাহলে তুমি ম্যাগি ভালোই বানাও, আর তোমার স্বামীর সাহায্যে ম্যাগি আর মোমো মিশিয়ে
তার ব্যবসা শুরু করো। এই কথা বলে গরিব বুড়োটা ওখান থেকে চলে যায়। রিমা বাড়িতে গিয়ে এই সব কথা শ্যামকে বলে। শ্যাম এই সব কথা শুনে বলে ওঠে, অনেক বছর আগে একজন গরিব বুড়ো বাবা আমাদের দোকানে এসেছিল। আমি ওনাকে মোমো খাইয়েছিলাম। তখন উনি আমাকে একটা তাবিজ দিয়েছিলেন, যেটা আমি আমাদের মোমোর দোকানে ঝুলিয়ে দিই, আর দোকান ভালোই চলতে শুরু করে। মনে হয় এটা সেরকমই কোনো তাবিজ হবে। উনি এও বললেন যে আমাদের ম্যাগি, মোমো এসব বেচা উচিত, ম্যাগি আর মোমোর মিশ্রণ। যেমনটা উনি বলেছেন আমাদের তেমনটাই করা উচিত। তাহলে দেখবে আমাদের ব্যবসা আরো ভালো চলবে। শ্যামের কথা শোনার পর রিমা তার দোকানে সেই গরিব বাবার দেওয়া তাবিজটা ভালো করে বেঁধে দেয় আর ম্যাগি মোমো বানাতে শুরু করে দেয়। আর কয়েকদিনের মধ্যেই এই ম্যাগি মোমোর গল্প পুরো মানালিতে শুনতে পাওয়া যায়। রিমার হাতের ম্যাগি মোমো ট্যুরিস্টদের এতটাই ভালো লাগে যে ওরা সবাই বারবার চেয়ে চেয়ে খেত। আর অন্য মোমোর দোকানরা নিজেদের ব্যবসা বন্ধ করে ওখান থেকে চলে যায়। আর শ্যামের শরীরটাও আগের থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে। এবার থেকে আমিও তোমাকে সাহায্য করব। আমাদের ব্যবসা দেখো আরো ভালোভাবে চলবে। আমাদের ম্যাগি মোমোজ এখন সবার পছন্দ হচ্ছে। যদি আমরা আমাদের হাতগাড়িটা একটা ক্যান্টিনে বদলে দিই তাহলে আর অনেক ধরনের ম্যাগি মোমোজ বানিয়ে বানিয়ে বেচি, তাতে আমাদের মুনাফাও হবে। শুধু ক্যান্টিন নয়, আমরা বরং একটা মোমোর ভালো মতো ফ্যাক্টরি খুলে বসে থাকবো। তুমি সংসারটা খুব ভালোভাবে সামলে নিয়েছো, তাও আবার আমার না থাকা সত্ত্বেও। এর চেয়ে বেশি গর্বিত হওয়ার কারণ আমি কোনোদিনও পাবো না। শ্যাম আর রিমা দুজনে মিলে একটা বড় ম্যাগি মোমোর ক্যান্টিন খুলে নেয়। ওদের ব্যবসা আগের থেকে দ্বিগুণ ভালোভাবে চলতে শুরু করে আর ওরা খুব সুখে স্বাচ্ছন্দ্যে নিজের পরিবারকে নিয়ে বাস করতে শুরু করে। সুনিতা সকাল সকাল সবজির ঠেলা নিয়ে শহরের রাস্তায় ঘুরছিল। তরকারি নিয়ে নাও, তরকারি, তাজা তাজা তরকারি, সবুজ সবুজ তরকারি। সুনিতার গলার আওয়াজ শুনে কিছু ঘরের মহিলা সুনিতার থেকে সবজি কেনার জন্য বেরিয়ে আসে। বাহ সুনিতা, আজকের তরকারি তো খুবই তাজা মনে হচ্ছে। ম্যাডাম, সুনিতার তরকারি তো সবসময়ই তাজা থাকে। সুনিতা, টমেটো কত করে দিলি? 40 টাকা কিলো ম্যাডাম। আরে সুনিতা, আমাদেরকেই লুটছিস তুই। মূল্য বৃদ্ধির কারণে আমার নিজেরই অবস্থা খারাপ চলছে। আমারও তো রোজগার অনেক কম হয়ে গেছে। আমি আপনাকে কেন লুটবো ম্যাম? সুনিতা, তোর মেয়ের স্কুলে অ্যাডমিশন হয়েছে, যার জন্য তুই চিন্তিত ছিলিস? হ্যাঁ ম্যাডাম, আপাতত আমি ওকে সরকারি স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছি। ও মন লাগিয়ে পড়াশোনা করছে। চলো, তাহলে তো ভালোই হলো। তুই তোর মেয়েকে খুব ভালো পড়াশোনা করাস, ওকে নিজের মতো সবজি বিক্রি করতে লাগিয়ে দিস না। না না ম্যাডাম, আমি এরকমটা করব না। সুনিতা সবজি বিক্রি করে সেখান থেকে তার ঠেলা নিয়ে চলে যায়। রাস্তার মধ্যে প্রচুর জোরে বৃষ্টি নেমে আসে। যখন সে ঘরে পৌঁছয় তখন তার মেয়ে পূর্বী ওর জন্য অপেক্ষা করতে থাকে। তুমি চলে এসেছো মা? বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে। স্কুলের টিচার আমাকে 3 দিনের ছুটি দিয়েছে। উনি বলেছেন আমাদের এখানে অনেক জোরে তুফান আসতে চলেছে। উনি এরকম বললেন? আমি তো আজই 1 সপ্তাহের সবজি কিনে নিয়ে এসেছি। যদি তুফান চলে আসে তাহলে তো সবজিগুলো সব খারাপ হয়ে যাবে। ভগবান যেন করে এরকম না হয়। না মা, এরকম হবে না, তুমি চিন্তা করো না। তারপরে সুনিতা আর পূর্বী আহার করে আর পূর্বী সুনিতার কোলে শুয়ে পড়ে। আর ঠিক সেই সময় সুনিতার তার স্বামীর কথা মনে পড়ে। আজ যদি উনি বেঁচে থাকতেন তাহলে পূর্বীর জন্যও কত ভালো হতো। আমি নিজের কষ্ট ওনাকে বলে হালকা হতাম। ভগবান কেন এরকম করলেন আমার সাথে? হে ভগবান, কাল যেন তুফান না আসে আর আমার সবজিগুলো খারাপ না হয়, নয়তো আমি তো পুরো বরবাদ হয়ে যাব। রাত্রিবেলায় খুব জোরে তুফান আসে, বৃষ্টি হতে থাকে আর শিলও পড়তে থাকে। সুনিতা উঠে দেখে তো ওর খুব আফসোস হয়, কিন্তু ও কিছু করার ছিল না। ও শুধুমাত্র ভগবানের কাছে এই প্রার্থনা করতে থাকে যে এই তুফান যেন খুব তাড়াতাড়ি থেমে যায়। একটা গোটা দিন ধরে বৃষ্টি হয়, পরের দিনও গোটা দিন ধরে বৃষ্টি হতে থাকে। এরকমভাবে বৃষ্টি পরপর 3 দিন ধরে হতে থাকে। সুনিতা তার নিজের চোখের সামনে সমস্ত সবজিকে খারাপ হতে দেখে, কিন্তু সেগুলোকে বাঁচানোর জন্য সে
কিছুই করতে পারে না, কারণ হাওয়াতে জলীয় বাষ্প খুব বেশি থাকে। তৃতীয় দিনের মাথায় যখন বৃষ্টি বন্ধ হয়, তখন সুনিতা তার সবজির কাছে গিয়ে তার অবস্থা নিরীক্ষণ করে। সে সব কিছুই খারাপ হয়ে গিয়ে থাকে। হে ভগবান, আমাদের সাহায্য করো। এখন আমি কি করব? আমার কাছে তো খুবই কম টাকা বেঁচে আছে। এতে আমাদের পুরো সংসার ব্যাস 1 সপ্তাহ অবধি কাটাতে পারবো। আর এখন তো আমি নতুন সবজিও কিনতে পারবো না। সুনিতা তার এই মনোকষ্ট পূর্বের সামনে কখনো বলে না, আর ওকে স্কুলে ছেড়ে দিয়ে সে নিজে বাজারের দিকে আবার চলে যায়। সেখানে সে ভগবানের মন্দিরে যায়। সেখানে সে ছাড়াও আরও এক মহিলা আর একটা সে বড় বস্তা নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে। সেই মহিলাকেও খুব ক্লান্ত দেখাচ্ছিল। এই কালকের তুফানে আপনারও কোনো লোকসান হয়েছে নাকি? আপনি কোথায় থাকেন? আপনার নাম কি? আইয়ো, আমার নাম চিন্নাম্মা। এই যে তুফান হলো, তাতে আমার হাজবেন্ডের মৃত্যু হয়ে গেল। আমাদের নারকেলের বিজনেস ছিল। তুফানের কারণে অনেকগুলো নারকেল গাছ থেকে পড়ে গেছে, তাই আমি ওই নারকেলগুলো নিয়ে এইখানে বিক্রি করতে এসেছি। বিক্রি হচ্ছে না ওগুলো, তাই আমি ভগবানের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করতে এসেছি। এরপরে ছেনাম্বা আর সুনিতা দুজনে মিলে একসাথে মার্কেটের দিকে যায়। সেখানে সুনিতার খুবই খিদে পেয়ে থাকে এবং সে দেখে ওখানে যে ম্যাগি বিক্রি হচ্ছে। চিনাম্বা আর সুনিতা ওখানে দেখতে থাকে যে ওখানে বিভিন্ন ধরনের ম্যাগির প্রস্তুতি রয়েছে। এরা একই রকমের ম্যাগি কত রকম ভাবে বিক্রি করে, আর এদের দোকানে তো অনেক ভিড় জমা হয়। আইয়ো, আমার তো এদের ম্যাগিও পছন্দ হয় না। আমাদের ওখানে কোকোনাটের ফ্লেভারের ম্যাগি পাওয়া যায়। এইরকম ম্যাগি এখানে কোথাও পাওয়া যায় না। এই ব্যাপারটা সুনিতার খুবই ভালো লাগে। ও চিনাম্বার ফোন নাম্বারটা নিয়ে নেয়। সেদিন দুজনে যে যার ঘরে পৌঁছে খুব ক্লান্ত দেখাতে থাকে। দুজনকেই খুব অসহায় মনে হতে থাকে, আর তুফানের জন্য ওদের অনেক ক্ষতি হয়ে গেছে। চিনাম্বা তার স্বামী হারানোর জন্য খুব দুঃখ পেতে থাকে, আর নিজের নারকেলগুলোকে বেচার জন্য সে চেষ্টা করতে থাকে। ওদিকে সুনিতার একমাত্র সহায় তার পূর্বী। ওর মাথায় চিন্তা হতে থাকে যে যদি সে রোজগার করতে না পারে, তাহলে পূর্বীর ফিস কিভাবে সে জমা দেবে, আর ওকে কিভাবে ভালো রকম পড়াশোনা করাবে। সুনিতার কোলের মধ্যে পূর্বী শুয়ে থাকতে থাকে। ঠিক তখনই সুনিতার মাথায় একটা আইডিয়া আসে। সে চিনম্মাকে ফোন করে এবং পরের দিন সাক্ষাৎ করার জন্য বলে। পরের দিন সুনিতা এবং চিনম্বা দুজনে সাক্ষাৎ করে। চিন্নাম্মা, তুমি কি তোমার নারকেলের জন্য খরিদ্দার খুঁজে পেলে? না বন্ধু, আমি তো কোনো খরিদ্দার খুঁজে পাচ্ছি না। আমি এখন কি করব জানি না। আমার কাছে একটা খুব ভালো আইডিয়া আছে। আমরা দুজন মিলে এই কাজটা করতে পারি, যাতে তোমার চিন্তাও দূর হয়ে যাবে। আর যদি এই কাজটা চলে যায়, তাহলে আমরা দুজন মিলে খুব টাকা রোজগার করতে পারবো। তোমার আইডিয়াটা কি বলো? কেননা আমরা দুজন মিলে এরকম একটা ম্যাগি বানাই যেটা আজ অব্দি এখানে কেউ খায়নি। আমরা ম্যাগি সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানাতে পারি, যেটা আমরা নারকেলের জলে বানাবো। আর যে নারকেলটা বেঁচে থাকবে, তাতেই আমরা ম্যাগি সার্ভ করব। এতে তো ভালোই রোজগার হয়ে যাবে। আমার কাছে কিছু টাকা আছে, আর তুমি তোমার নারকেল দিয়ে দিও। যদি এই আইডিয়া সফল হয়ে যায়, তাহলে আমাদের দুজনেরই চিন্তা শেষ হয়ে যাবে। কিন্তু রিস্ক তো অনেক আছে। আমার নারকেল তো এমনিতেও খারাপই হয়ে যাবে। আমি তোমার সাথ দেব। দুজন মিলে খুব পরিশ্রম করব। সুনিতা তার বেঁচে থাকার পয়সা থেকে অনেক ধরনের ম্যাগি কিনে নেয়, আর তারপরে দুজনে মিলে একটা ছোট স্টল লাগিয়ে দেয়, যার উপরে লেখা থাকে নারকেল ম্যাগি। সেখানকার লোকেরা আজ পর্যন্ত এরকম কিছুই শোনেনি। লোকজনের মধ্যে এরকম একটা উৎসাহ ছিল যে আসলে এই জিনিসটা কি। প্রথম দিকে তাদের দোকানে 2-1 লোক আসে। ওদের এই রান্না মানুষের খুব পছন্দ হয়। এই ধরনের ডিশ আজ পর্যন্ত তারা কেউ খায়নি। ওয়াও, এর টেস্টটা তো অন্যরকম। এরা নারকেলের জল দিয়ে ম্যাগি বানিয়েছে আর নারকেলের মধ্যেই সার্ভ করছে। দারুণ ক্রিয়েটিভ আইডিয়া কিন্তু এটা। ওয়াও! সুনিতা আর চিনম্বা দুজনেই এই ব্যাপারটায় খুশি হয় যে তাদের দোকান খুব ভালো চলছে। ধীরে ধীরে ওদের ম্যাগি গোটা শহরে বিখ্যাত হয়ে যায়, আর ওদের রোজগারও খুব ভালো হতে থাকে। সুনিতার এই ব্যাপারটা ভেবে খুশি হয় যে তাদের এই রিস্ক নেওয়াটা আসলে কার্যকরী হয়েছে। সে এখন তার মেয়ে পূর্বীকেও খুব ভালোভাবে পড়াশোনা করাতে পারে। তারপরে চিনম্বা এবং সুনিতা একে অপরের সঙ্গী হয়ে যায়। দুজনে মিলে প্রচুর সার্থক হয়।
একদিন এরকমই যখন পূর্বী সুনিতার কোলে শুয়েছিল, সুনিতা ভাবছিল যে ভগবান যা কিছুই করে তা আমাদের ভালোর জন্যই করেন। যদি তুফানটা সেদিনকে না আসতো তাহলে ও সারা জীবন ধরে সবজিই বেঁচে যেত, আর নতুন কিছু করতেও পারতো না। সেই জন্য আমাদের প্রত্যেকের জীবনে সমস্ত কঠিন সমস্যার সমাধান করা উচিত, আর যে কোনো কাজের জন্য আমাদের ভাগ্যকে বদনাম দেওয়া উচিত নয়।